আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আরেকটি ম্যাথ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের অর্থের সময় মূল্যের। মূলত এখানে আয় বা সুদের হার বের করে কিভাবে এই অঙ্কটার মাধ্যমে আমরা সেটা আজকে শেখার চেষ্টা করব। তো আমাদের এই সুদের হার আই বা এন এর মান বের করার ক্ষেত্রে, বিশেষ করে সুদের হার বের করার ক্ষেত্রে আমরা লগ একটা পদ্ধতি আছে, লগ ব্যবহার করেও আমরা বের করতে পারি, অথবা পাওয়ার রুট ক্যালকুলেশন একটা প্রসেস রয়েছে, পাওয়ার রুট ব্যবহার করেও আমরা করতে পারি। তো মূলত আমি লগ ব্যবহার করেই তোমাদেরকে দেখাবো, কারণ আয়ের মান পাওয়ার রুট ব্যবহার করেও বের করা যায়, লগ বের করেও বের করা যায়, কিন্তু এনের মান কিন্তু লগ ব্যবহার করেই বের করতে হয়। সেই জন্য যেহেতু লগ আমাকে করতেই হবে, এই জন্য আমি লগটা দিয়েই দুইটা মানই তোমাদেরকে বের করে দেখাবো। আজকে আমি আয় দেখাবো, নেক্সট পরবর্তী যে কোনো একটা ক্লাসে আমরা এনের মান বের করা দেখাবো। তো আমরা উদ্দীপকটি একটু পড়ি, সবাই খেয়াল করেন। এখানে বলা হচ্ছে, জনাব শাকিল তার পুরাতন গাড়ি বিক্রি করে 5 লক্ষ টাকা পেলেন, যা ব্যাংকে 10 বছরের জন্য স্থায়ী হিসাব খুলে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। উনি গাড়ি বিক্রি করে 5 লক্ষ টাকা পেলেন, যেহেতু উনি টাকাটা পেয়েছেন তাহলে অবশ্যই এটা বর্তমানে পেয়েছেন, তাই আমরা মনে করব এটি হচ্ছে আমাদের বর্তমান মূল্য উল্লেখ রয়েছে। তিনি 10 বছরের জন্য একটা স্থায়ী হিসাব খুলে ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। তিনি জানতে পারলেন পদ্মা ব্যাংকে জমা রাখলে 5 বছর শেষে 7 লক্ষ টাকা পাবেন। উনি জানতে পারলেন যে পদ্মা ব্যাংকে যদি উনি 5 বছরের জন্য রাখেন, তাহলে 5 বছর শেষে উনি 7 লক্ষ টাকা পাবেন। তাহলে পদ্মা ব্যাংকে জমা রাখলে আমি ভবিষ্যতে কত পাবো সেটা কিন্তু আমি জানতে পারছি। পাশাপাশি গড়াই ব্যাংকে যদি জমা রাখে তাহলে 4 বছর শেষে 6,50,000 টাকা পাবে। তো এখানে তুমি খেয়াল করে দেখবে তোমরা যে এখানে দুইটা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমার ফিউচার ভ্যালু উল্লেখ রয়েছে, সময় বা মেয়াদও উল্লেখ রয়েছে, কিন্তু দুইটা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমার আয়ের মান বা সুদের হার উল্লেখ নেই। আমার এখানে প্রেজেন্ট ভ্যালু উল্লেখ রয়েছে, দুটা ব্যাংকে আমি 5 লক্ষ টাকা রাখতে পারি। একটা ব্যাংক থেকে আমি 5 বছর পরে 7 লক্ষ টাকা পাবো, আরেকটা ব্যাংক থেকে আমি 4 বছর পরে 6,50,000 টাকা পাবো। তো উভয় ব্যাংকের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, সময় বা মেয়াদ আমরা জানি, কিন্তু আমরা সুদের হার বা আয় আমরা জানি না। দেখি আমাদের গ নং প্রশ্নে কী করতে বলা হয়েছে। আমাদের গ নং প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকের আলোকে পদ্মা ব্যাংকের সুদের হার কত। তো এখানে আমাদের পদ্মা ব্যাংকের সুদের হার নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা অঙ্কগুলো এরকমই হয়ে থাকে, যে অঙ্কে তোমার সুদের হার নির্ণয় করতে বলবে, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু উল্লেখ করা থাকবে, বা প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু বের করার কোনো একটা ওয়ে তারা তোমাকে বলে দিবে। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এখানে উল্লেখ থাকবেই। তো এখানে আমাদের সুদের হার বের করতে বললে আমরা দেখব যে আমাদের প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু আমাদেরকে হয় বের করতে দেওয়া থাকবে, বা আমাদের বের করার কোনো একটা ওয়ে তারা বলে দিবে। আর সবসময় আমরা সুদের হার বা এনের মান বের করার সময়, মেয়াদ বের করার সময় আমরা সবসময় ফিউচার ভ্যালুর সূত্রটি অ্যাপ্লাই করার চেষ্টা করব। অঙ্কগুলো সাধারণত এককালীনেরই হয়ে থাকে, তো আমরা সবসময় এখানে ফিউচার ভ্যালুর সূত্রটা ব্যবহার করব, এতে করে আমাদের একটা লাইনের একটু সুবিধা হবে। এই জন্য তোমরা অঙ্ক করলেই বুঝতে পারবে। তো আমরা চলে যাই সলিউশনে। পদ্মা ব্যাংকের সুদের হার আমরা কিভাবে নির্ণয় করব। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, এখানে আমরা আমাদের অঙ্কের কোথায় কি উল্লেখ রয়েছে আমরা লিখে রেখেছি। প্রেজেন্ট ভ্যালু আমাদের 5 লক্ষ টাকা, ফিউচার ভ্যালু হচ্ছে আমাদের 7 লক্ষ টাকা, অ্যান্ড মেয়াদ হচ্ছে আমাদের 5 বছর। আমাদের আয় বা সুদের হার কিন্তু এখানে উল্লেখ নেই। তো এখন আমরা সূত্র লিখব। আমরা জানি, আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে এখানে আমাদের এককালীনের সূত্র প্রয়োগ করব, এবং অবশ্যই আমরা ফিউচার ভ্যালুর সূত্রটা এই জায়গায় প্রয়োগ করার চেষ্টা করব। তো এখানে আমরা সূত্রটি লিখলাম, ফিউচার ভ্যালুর এককালীনের সূত্র। তো মান বসালাম, বসানোর পরে আমরা 3 নাম্বার লাইনে এসে আমরা কি করেছি, সমীকরণটাকে আমরা টোটালি উল্টিয়ে দেওয়া যেটাকে বলে আর কি। তো এই পাশের টোটাল মানটাকে আমরা এই পাশে নিয়ে এসেছি, আর এই পাশের মানটাকে আমরা এই পাশে নিয়ে এসেছি। এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা যারা অঙ্ক করো তারা এই বিষয়গুলো আশা করি জানো। তো পরবর্তীতে আমরা 5 লক্ষ টাকা যেহেতু এই পাশে গুণ অবস্থায় রয়েছে, এটাকে আমরা এখন এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তো এখন এসে আমরা 7 লক্ষকে 5 লক্ষ দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.4। এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আর কিছুই করতে পারছি না।
কারণ আমরা এখানে আইটাকেও বের করতে পারছি না যেহেতু ব্র্যাকেটের মধ্যে রয়েছে, পাওয়ারটাকে আমরা কোনোভাবে ম্যানেজ করতে পারছি না যেহেতু এখানেও কোনো পাওয়ার নেই। তো এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে আমরা কিছুই করতে পারছি না। তো এইরকমই একটা পর্যায়ে এসে তোমাকে দুই পাশে, সমীকরণের দুই পাশে লগ নিয়ে আসতে হবে। আমরা এখানেও লগ আনলাম, এখানেও লগ আনলাম। এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, অঙ্ক সমাধানের জন্য এই ধরনের বিষয়গুলো ব্যবহার করা যায়। তো লগ আমরা নিয়ে আসলাম। তো লগ নিয়ে আসার কারণে দেখা যাচ্ছে এখানে আমাদের বিশেষ করে এই যে বাম পাশে লগের যে পাওয়ার থাকে, পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। এটা লগের একটি সূত্র। তো এই ৫টাকে আমরা সামনে নিয়ে আসলাম। আর এইখানে এই যে লগের ১.৪, এই লগ ১.৪ যদি আমরা ক্যালকুলেটরে প্রেস করি তাহলে দেখা যাবে যে আমাদের এই রেজাল্টটা শো করছে। আমি দেখাচ্ছি তোমাদের। তো খেয়াল করে দেখবে এখানে আমি যে লগ প্রেস করলাম, লগ দেন হচ্ছে 1.4 ইকুয়াল দিলে দেখা যাচ্ছে আমার ক্যালকুলেটরের মানটি, আশা করি হ্যাঁ, এই যে লগ 1.4 দিলে আমার এই মানটি দেখাচ্ছে। তো এই মানটা আমরা এখানে বসাবো। এইভাবে আমরা দশমিকের পর অনেকগুলো মান এসেছে, আমরা 4 ঘর নিলেই আনা। তো এই লাইন পর্যন্ত এসে আমরা এই কাজ করলাম। এখন এই যে এই 5 যেটি এখানে লগের সাথে গুণ অবস্থা রয়েছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে অবশ্যই এটি আমাদের ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, এই যে ভাগ হয়ে গেল। ভাগ করার ফলে আমাদের এই রেজাল্টটা চলে আসছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই লগটাকে এখানে গুণ অবস্থায় রয়েছে সেটাকে আমরা এই পাশে নিয়ে আসব। তো অবশ্যই এই লগটা যদি এখানে গুণ অবস্থায় রয়েছে এটাকে এই পাশে আনতে গেলে সেটা ভাগ লগ হয়ে যাবে। তো ওই ভাগ লগটাকে অ্যাকচুয়ালি অ্যান্টি লগ বলে। এখানে আমরা লগটাকে এই পাশে আনলে সেটা ভাগ হবে, আর ভাগ লগটাই হচ্ছে আমাদের অ্যান্টি লগ। তো অ্যান্টি লগ আমরা এখানে লিখলাম। লেখার পরে এখন আমাদের এই অ্যান্টি লগের মানটা আমরা কীভাবে বের করব একটু খেয়াল করে দেখো। আমরা অ্যান্টি লগের মানটি কীভাবে বের করব সেটা হচ্ছে প্রথমে ক্যালকুলেটর প্রেস করতে হবে, শিফট দেন হচ্ছে লগ বাটন, শিফট লগ দেন আমার ক্যালকুলেটারে এই বিষয়টি শো করছে। এখন আমার যে মানটি আছে সেই মানটি আমি ক্যালকুলেটারে তুলে দিব। ক্যালকুলেটারে আমি তুলে দিচ্ছি 0.0292। তোমরা দেখতে পাচ্ছ লগ শিফট দেওয়ার পরে আমার যেই মান আসছে ক্যালকুলেটারে সেটার সাথে আমি আমার লগের সাথে যে মানটি রয়েছে সেটি আমি প্রেস করে দিলাম। এখন আমি ইকুয়াল প্রেস করব। তাহলে দেখা যাচ্ছে আমার একটি মান দেখাচ্ছে 1.0695। তো এইভাবে অ্যান্টিলগের মান বের করতে হয়। আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমরা প্রেস করব শিফট দেন হচ্ছে লগ। তো শিফট লগ প্রেস করার পরেই দেখা যাচ্ছে আমার ক্যালকুলেটর এরকম একটি মান দেখাচ্ছে। এখন আমি আমার লগের সাথে যে মানটি রয়েছে সেটি প্রেস করব 0.0922। এখন আমি ইকুয়াল প্রেস করলে দেখা যাচ্ছে যে আমাদের যে মানটি চলে আসছে এটি হচ্ছে আমাদের মান। এটি আমরা এখানে এখন বসাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, এই যে আমরা অ্যান্টিলগের মান এটা পেলাম, এটা আমরা বসালাম। দশমিকের পরে 4 ঘর নিলেই হবে। এখন এখানে আইটা এই পাশে রেখে আমরা একটাকে ওই পাশে নিয়ে যাব। যেহেতু এক এখানে যোগ অবস্থা রয়েছে ওইখানে গেলে বিয়োগ হয়ে যাবে। তো এইভাবে আমরা যেই মানটি পেলাম সেটাকে লাস্টে আমরা 100 দিয়ে গুণ করতে পারি, কারণ এটি হচ্ছে আমাদের সুদের হার যেটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। তাই আমরা লাস্টে 100 দিয়ে গুণ করে এটাকে পার্সেন্টেজে রূপান্তর করে দেখাবো। তো শিক্ষার্থীরা এইভাবে যদি তোমরা আশা করি অঙ্কটা কয়েকবার প্র্যাকটিস করো, যদিও লগ একটু বড় হয়ে যায় কিন্তু তারপরও আমাদের এনের মান যেহেতু লগ লাগবেই সেহেতু আমরা আয়ের মানটাও লগ ব্যবহার করে করলে দেখা যাবে যে দুটা ক্যালকুলেশন আমার একই রকম হচ্ছে, তখন আমার অনেক জায়গায় প্রবলেমগুলো থাকলে সেটা সমাধান হয়ে যাবে। তো আশা করি এইভাবে তোমরা প্র্যাকটিস করলে লগের মান বের করতে পারবে। প্রত্যেকটা লাইন তোমরা একটু ভালোভাবে ফলো করবে। এই অঙ্কটাই তোমরা একবার নিজেরা করবে, দেন হচ্ছে অন্য অঙ্ক আরও কয়েকবার করবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা চলে যাই ঘ নং প্রশ্নে। ঘ নং প্রশ্নে আমাদের উল্লেখ রয়েছে জনাব শাকিলের কোন ব্যাংকে হিসাব খোলা উচিত যুক্তিসঙ্গত হবে বলে তুমি মনে করো, সুদের হারের ভিত্তিতে বিশ্লেষণ করো। তো এখানে কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ করেই দিয়েছে যে সুদের হারের মাধ্যমে আমি হচ্ছে তাকে সিদ্ধান্ত দেওয়ার জন্য কাজ করব। তো এখানে যেহেতু আমি পদ্মা ব্যাংকের সুদের হার গতে বের করেছি, এখন
গড়াই ব্যাংকের সুদের হার অবশ্যই আমি ঘনন প্রশ্নে বের করব, তাহলে আমার সমাধানটি বা সিদ্ধান্তটি আমি দিতে পারবো। তো একই প্রসেসে আমরা ঠিক যেভাবে আমরা পদ্মা ব্যাংকের সুদের হার বের করেছি, ঠিক সেম প্রসেসে আমরা আমাদের গড়াই ব্যাংকের সুদের হার বের করব। তোমরা দেখতে পাচ্ছ একই প্রসেস। গড়াই ব্যাংক আমরা এফবির মান লিখেছি, পিবির মান লিখেছি, এনের মান 4, আয় আমাদের উল্লেখ নেই। সেম ওয়েতে আমরা এককালীনের সূত্র, ভবিষ্যৎ মূল্যের সূত্রটি আমরা প্রয়োগ করেছি। সেম প্রসেসে তোমরা হচ্ছে ঠিক যেভাবে আমি পদ্মা ব্যাংকেরটা দেখাচ্ছি বা দেখিয়েছি, সেম প্রসেসে এইটা পদ্মা ব্যাংকেরটা তোমরা একবার দেখে করে গড়াই ব্যাংকেরটা তোমরা নিজেরা করবে, তাহলে দেখা যাবে যে তোমাদের আয়ের মান নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তো এইভাবে দেখা যাচ্ছে আমাদের পদ্মা ব্যাংকের ছিল সুদের হার 6.95%, আর গড়াই ব্যাংকের হচ্ছে আমাদের সুদের হার চলে আসছে 6.78%। তো যেহেতু আমাদের পদ্মা ব্যাংকে সুদের হার বেশি, সেহেতু আমরা পদ্মা ব্যাংকে তাকে টাকা জমা রাখার জন্য সুপারিশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আশা করি তোমরা প্র্যাকটিস করলে তোমাদের আয়ের মান বের করা অনেকটা সহজ হয়ে যাবে এবং তোমরা অবশ্যই পারবে। তো আজকে এ পর্যন্তই। আগামী যে কোনো একটি ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।